কিশোর কুমারের মৃত্যুর পর সুরকার অজয় দাসের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেই সাক্ষাৎকারটি তার কথাতেই আপনাদের জানাচ্ছি। বাড়ির চারপাশে জেলখানার মতো পাঁচিল, সহজে সেখানে কেউ ঢুকতে পারে না। এবং ওই বাড়িতে ফোন এলে কখনো কখনো কিশোর কুমার নিজেই ফোন ধরতেন, গলা বদল করে বলে দিতেন, কিশোর সাহেব তো ঘর পে নেই হ্যায়। সকলের ক্ষেত্রে আবার এই ঘটনা ঘটেনি, যেমন ঘটেনি অজয় দাসের বেলায়। অজয় দাস জানালেন, কি জানি কেন কিশোরবাবু প্রথম থেকেই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। হয়তো আমার সুরে গিয়ে ওর মন ভরে গেছিল। সুরের মধ্যে বোধহয় মনের খোরাক পেয়েছিলেন উনি। এবং আমার নিজের এটাই মনে হতো, কিশোর কুমার সবসময় গানের জন্যেই গান গাইতে চান না, গানের ভেতর দিয়ে কিছু বলতে চান, কিছু জানাতে চান, কমিউনিকেট করতে চান নিজের কথা। কারণ ব্যক্তিগত জীবনে ভদ্রলোক ছিলেন বড় নিঃসঙ্গ। আমি বলবো জীবনের শেষ দিন পর্যন্ত। আমার সঙ্গে ওর একটা মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল, অবশ্য গান দিয়েই। আমি ওকে বুঝতাম, তার ফলে উনি আমাকে সম্ভবত কাছের লোক বলেই ভাবতেন। শেষ দিকে আমার সবসময় হোটেলে থাকা হতো না, গান বাজনায় ওকে সঙ্গ দেবার জন্য ওর বাড়িতেই থাকতে হতো আমাকে। আমার নিজের চোখে দেখা, সকলে ঘুমিয়ে পড়লে কিশোর কুমার বাগানে বেড়াতেন। বোম্বাইতে তখন মধ্যরাত্রি। আমি আড়াল থেকে দেখতাম উনি গাছের পাশ দিয়ে হাঁটছেন, গাছের পাতা স্পর্শ করছেন। আমার সত্যিই মনে হতো কিশোর কুমার গাছের সঙ্গে কথা বলছেন। লোকটা সম্পর্কে কত উল্টোপাল্টা কথা শুনেছি। কথাগুলো কি সব মিথ্যে না বাইরের ব্যাপার? প্রশ্ন করতে অজয় বলেন, বাইরেরই ব্যাপার। ওকে আমার মতো কাছ থেকে তো দেখেননি আপনারা। এবং আমি একদিন সরাসরি কিশোরবাবুকে এসব জিজ্ঞেসও করেছিলাম। তার উত্তরে উনি বলেছিলেন, থার্ড ক্লাস লোকেদের জন্য আমি থার্ড ক্লাস লোক, ভালোর ভালো। বোম্বের যত সব কুৎসিত প্রডিউসার, ওদের দুমদাম বাড়িতে ঢুকতে দিলে বাড়িটা আর ভদ্রলোকের বাড়ি থাকে না। অজয়ের সঙ্গে কিশোর কুমারের শেষ দেখা মৃত্যুর মাস কয়েক আগে, বোম্বাইতে তার বাসভবনে। তিনি তখন বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। বাইরের ঘরে বসেছিল তার সেক্রেটারি মাধো দাস। অজয়বাবু আবার স্মৃতিতে ফিরে গেলেন। বলে চললেন, আমাকে দেখা মাত্র কিশোরবাবু ইশারায় বাইরের ঘরটি দেখিয়ে বললেন, ওই যে মাধো দাস, আর এই যে অজয় দাস, আর আমি হলাম আপনাদের দাসানু দাস। একটু বসুন, এক্ষুনি আসছি। তারপর উনি নিচে নেমে আমাকে কোনো কথা বলবার সুযোগ না দিয়ে গাড়িতে তুলে নিলেন। গাড়িতে যেতে যেতে জানালেন, ওর ছবি মমতা কি ছাওমের একটা গান রেকর্ড করা হয়েছে, এখন আমাকে শুনতে হবে, এবং গানটা খারাপ লাগলে খারাপই বলতে হবে। রেকর্ডিং রুম অনেকটা দূরত্বে, তাই অনেকক্ষণ কথা বলে গেলেন উনি। ছোটোবেলাকার গল্প শোনাচ্ছিলেন। বলছিলেন, তখন আমরা খান্ডোয়াতে থাকি। দাদামণি বোম্বাইতে খুব নামকরা আর্টিস্ট হয়েছেন। সিনেমায় তিনি অভিনয় করছেন, প্লেব্যাকও করছেন। আমাদের বাড়িতে সেদিন অনেক লোকজন এসেছেন। তার আগেই বাবা বলে রেখেছিলেন আমাকে গান গাইতে, দাদার গান। আমি বাবাকে তৎক্ষণাৎ বলেছিলাম, দাদা খুব বাজে গায়, বাজে গান আমার গাইতে ভালো লাগে না, সায়গলের গান গাইব আমি। বাবা খুব বকলেন এবং দাদার গানই আমাকে গাইতে বললেন। অতিথিরা এসে গেলেন। আমি বাপু সত্যি কথাই বলে ফেললাম, দাদার গান বাজে গান, ভালো গান গাইছি সায়গলের। প্রসঙ্গত সায়গলের কথা উঠেছিল। সায়গলের একনিষ্ঠ ভক্ত ছিলেন কিশোর কুমার। একটি রেকর্ড কোম্পানি সায়গলের গান তখন কিশোর কুমারকে দিয়ে গাওয়াবার চেষ্টা করছিল। কেন এই প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছেন? তখন বললেন, আমার গলা আজকের শ্রোতাদের কাছে পপুলার, সায়গলের গানগুলি কিশোর কুমারের কণ্ঠে জনপ্রিয় হয়ে গেলে সর্বনাশ। সায়গলকে ভুল বুঝবেন শ্রোতারা, সঙ্গীত জগতের মহান ঐতিহ্য ধুয়ে মুছে যাবে। গানগুলি গাইলে উনি অনেক টাকা পেতেন, বলতেও পারতেন হয়তো, আমি সায়গলের চেয়ে কত ভালো গাইলাম। শিল্পীর জন্য শিল্পীর ত্যাগ, এটা আমার সারা জীবন মনে থেকে যাবে। এর থেকেই বোঝা যায় কিশোর কুমার একই সঙ্গে বড় মানুষ এবং বড় শিল্পী ছিলেন। কথা বলতে বলতে অজয়বাবুর চোখ দুটো জলে ভরে আসছিল।
বাষ্পরুদ্ধ কণ্ঠে এই কথা বলছিলেন তিনি। অল্পদিন আগে গৌরীপ্রসন্ন মজুমদারকে হারিয়েছি, এখন কিশোর কুমারকে, আমার সবচেয়ে কাছের দুজনকে। অমরকণ্টক ছবির জন্য গৌরীদার লেখা, কিশোর কুমারের গাওয়া গানটা কেবলই এখন আমার ঠোঁটে চলে আসছে। এই তো জীবন, হিংসা, বিবাদ, লোভ, চিতাতেই সব শেষ।